আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হুসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা 41তম বিসিএস এবং 43তম বিসিএস এর চতুর্থ, প্রশাসন ক্যাডারের চতুর্থ। আমরা আসলে জানতে চাই, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে একই সঙ্গে বিসিএস প্রিলি ও লিখিত প্রস্তুতি নেওয়া যায়। তো এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, পার্ট ওয়ানে আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। সেখানে আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে আমরা আবার শুরু করব। দেখুন, সেখানে আমি জিকে নিয়ে কথাবার্তা বলছিলাম। তো জিকে ইন্টারন্যাশনাল কিভাবে পড়লে একই সঙ্গে প্রিলিতেও কাজে লাগবে, রিটেনেও কাজে লাগবে। দেখুন, আপনাকে লিখিত অংশে, ইন্টারন্যাশনাল লিখিত অংশে আপনাকে কিন্তু বিভিন্ন অ্যানালিটিক্যাল লেখা লিখতে হয়, যে জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্যাল সিচুয়েশনের উপর। সেক্ষেত্রে আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স মাসিক যেটা আছে, সেই মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু ফিচার লেখা থাকে, ঠিক আছে, 2-1 পৃষ্ঠার। আবার টিকাও লেখা থাকে দেখবেন। তাহলে ওই ফিচার বা টিকাগুলো যদি পড়েন তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, হিস্টোরিক্যাল নলেজগুলো ডেভেলপ করবে, রিসেন্ট ইনফরমেশনগুলো আপনার নখদর্পণে থাকবে। তাই একই সঙ্গে ওগুলো প্রিলিতে আসবে, আবার রিটেনেও আপনি ফিচার হিসেবে সুন্দরভাবে লিখতে পারবেন, ঠিক আছে। এটা একটা। তারপর হলো আপনাকে ডেইলি স্টার এবং প্রথম আলো এই পত্রিকা দুইটির সম্পাদকীয় পড়তে হবে, এবং সম্পাদকীয় যেগুলো ইন্টারন্যাশনাল ভূ রাজনীতি নিয়ে এবং ভূ অর্থনীতি নিয়ে, সেগুলো গুরুত্বের সাথে পড়তে হবে। তাহলে ওই জিনিসগুলোর সঙ্গে আপনার নলেজ যদি ডেভেলপ করে দীর্ঘদিন একই জিনিস পড়ার ফলে, এর ফলে প্রিলিমিনারিতে আপনার কনফিউশন কম হবে। আবার রিটেনেও ওই পেপার কাটিং করে রাখবেন ওই এডিটোরিয়ালগুলো থেকে আপনি ভবিষ্যতে আবার সুন্দর করে লিখবেন। এর পাশাপাশি আপনারা আন্তর্জাতিক পাতার উপর নিয়মিতভাবে নজর রাখবেন। তাহলে কী হবে, গ্লোবাল অ্যাফেয়ার্সগুলো মুখস্থ হয়ে যাবে। যে কোনো ইস্যুর উপর যখন কোনো ঘটনা ঘটে, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এটা পত্রিকায় যখন এই যুদ্ধটা শুরু হলো, ইউক্রেন রাশিয়া নিয়ে যত ঐতিহাসিক ঘটনা ছিল সবগুলো কিন্তু বারবার পত্রিকাগুলোতে বলা হচ্ছিল। তাহলে আপনি যদি রেগুলার পত্রিকা পড়েন এবং আন্তর্জাতিক পাতাটা দেখেন, তাহলে আপনার এই নলেজগুলো একদম কী হবে, সলিডিফাইড হবে, সুন্দর হবে। আপনি পিলিতে কনফিউশনে ভুগবেন না, অজান্তেই আপনার পড়া হয়ে যাবে। এর পাশাপাশি কিছু রেফারেন্স বই আপনার পড়ে রাখা ভালো হবে। এখন কি কি রেফারেন্স বই পড়া যাবে, যেমন আপনারা যদি বিশ্ব রাজনীতির 100 বছর, তারেক শামসুর রহমান, ওনার বইটা পিলির প্রস্তুতির সময় পড়ে নেন, তাহলে আপনার কিন্তু সব হিস্ট্রিটা জানা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডগুলো জানা হয়ে যাবে, যে বৈশ্বিকভাবে বিশ্ব রাজনীতিতে বিভিন্ন দেশগুলো কখন কীরকম প্রক্রিয়ায় কী স্ট্র্যাটেজি বা টেকটিক্স অবলম্বন করেছে, বা ভবিষ্যতে ট্রেন্ডটা কেমন হবে, এটা একটা। এছাড়াও আপনি হারুনুর রশিদের একটা বই আছে বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে, সো রিয়েলিটিস, প্রায়োরিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস, বাংলাদেশ ফরেন পলিসি। তো ওই বইটাও দেখলেও কিন্তু এই জায়গায় আপনার থিওরিটিক্যাল নলেজটা আগে থেকে ডেভেলপ করা থাকবে। সো একই সাথে প্রিলিতেও কাজে লাগবে, আবার রিটেনও কাজে লাগবে। সো এগুলো হলো কম্বো সিস্টেম। আর একবার এভাবে পড়ে ফেললে আপনাকে প্রিলিতে আর আটকানো যাবে না, ঠিক আছে, এটা একটা বিষয়। এবার যদি আমরা যাই ম্যাথ আর মেন্টাল এবিলিটিতে, সো আমি যদি প্রথমে ম্যাথের কথা বলি, দেখুন ম্যাথের যে সূত্রগুলো আছে, আপনি যদি পাটিগণিত, বীজগণিত এইগুলাতে, তারপর জ্যামিতির যে সূত্রগুলো, সো এই যে বিভিন্ন সূত্রগুলো, এই সূত্রগুলো আপনাদের তো মনে রাখতেই হবে, কিন্তু কীভাবে অ্যাপ্লাই করা যায়। দেখুন, ব্যাপারটা হলো, আপনি যদি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের সমস্ত প্রশ্ন সমাধান করে ফেলেন, সাথে এইটারও কিছু অঙ্ক যদি করে ফেলেন, আশা করি বিসিএসের যে কোনো প্রিলিমিনারি প্রশ্ন আপনারা পারবেন। আপনার বেসিক আগে ঠিক রাখতে হবে। আপনি যদি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, তাহলে আপনার প্রথম কাজ হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের বোর্ড বইটা করে নিজেকে প্রো করা। আপনার বেসমেন্ট যদি ক্লিয়ার থাকে, আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে রিটেনে যেয়ে যেমন আপনি আটকাবেন না, ওখানে 50 নম্বরের কিন্তু লিখিত ম্যাথ পরীক্ষায় বসতে হবে। ওখানে কিন্তু আবার অপশনও পাবেন না, পাটিগণিত থাকবে, বীজগণিত থাকবে, আবার জ্যামিতি থাকবে। সো ওখানেও ভালো যদি করতে চান, আবার প্রিলিতেও কম সময়ের ভিতরে ওই অঙ্কগুলো তাড়াতাড়ি করতে চান, তাহলে কিন্তু আপনার বেস যদি ঠিক না থাকে তাহলে হবে না। সো এটাকে বিসিএসের বেসিকও বলা হয়। অর্থাৎ আপনার কাজ হবে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের সবগুলো অঙ্ক করে করে পুরো হওয়া, অ্যাটলিস্ট সলিউশনগুলো বারবার দেখা, ঠিক আছে। দেখবেন যে সবগুলোই কমন পড়ে যাচ্ছে, এইটা একটা বিষয়। এরপরে মেন্টাল এবিলিটি প্রিলিমিনারিতে যে সিলেবাস, রিটেনে সেম সিলেবাস। সো মেন্টাল এবিলিটি পড়াটা দুই দিকেই লাভ, প্রিলিতেও লাভ, রিটেনও লাভ। সো মেন্টাল এবিলিটি যত ধরনের টাইপ হতে পারে, ওরাকল আর অ্যাসুরেন্সের মেন্টাল এবিলিটি বই কিনে নেবেন, সবগুলো টাইপ একদম সুন্দরভাবে সমাধান করে ফেলবেন। আমার কথা বুঝতে পারছেন? এখানে সময় দেওয়া মানেই রিটেনেও সময় দেওয়া, এটা একটা ভালো জিনিস, ঠিক আছে। এরপরে জিওগ্রাফির যে পার্সপেক্টিভটা দেখুন,
ম্যাপ যদি আপনি লিখিত পরীক্ষায় আঁকতে পারেন, কিসের ম্যাপ? বাংলাদেশের ম্যাপ। আবার বাংলাদেশের ভিতরে আপনি নদীগুলোর ম্যাপগুলো পড়তে পারেন। আবার বাংলাদেশের যে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, টারশিয়ারি হিলস, প্লেস্টোসিন টেরেস আর সমতল ভূমি, সো এটা যে কোন কোন জায়গাগুলো কত পার্সেন্ট, এটা ম্যাপের ভিতরে যদি দেখাতে পারেন, তাহলে আপনার রিটেনে আপনার নম্বর থাকবে সবার থেকে বেশি। খুব তাড়াতাড়ি বাংলাদেশের ম্যাপটা আঁকতে হবে, ঠিক আছে? আপনার যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনার যথার্থ জ্ঞান আপনি অর্জন করেন, এটা প্রিলিতে কাজে লাগবে, রিটেনেও কাজে লাগবে। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এই জায়গায় আপনার কাজ করার জায়গা আছে, অর্থাৎ এই ভৌগোলিক জ্ঞান আপনি অর্জন করুন যত বেশি পারুন। নবম দশম শ্রেণীর যে ভূগোল বইটা আছে, সেই বইটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলুন, কিংবা ইন্টারমিডিয়েট লেভেলের যে ভূগোল বইগুলো আছে, হ্যাঁ, বোর্ড বই, সেগুলোও পড়ে ফেলুন, তাহলে আপনার সবচেয়ে কাজে লাগবে। পৃথিবীর গঠনটা কী, ঠিক আছে, পৃথিবীর স্ট্রাকচার, তারপরে হলো প্লেট টেকটনিক থিওরিটা কী, ভূমিকম্প কেন হয়, ধসই বা কেন হয়, সাইক্লোন কেন হয়, ঠিক আছে, বন্যা কখন হয়, খরা কখন হয়, জলবায়ু পরিবর্তন কী, জলবায়ু কী। সো এই বিষয়গুলো, আবার বায়ু প্রবাহ, পৃথিবীতে আমরা জানি যে সাময়িক বায়ু প্রবাহ আছে, আবার মহাদেশীয় বায়ু প্রবাহ আছে, কালবৈশাখী ঝড় কেন হয়, ঠিক আছে, বজ্রপাত কী, বজ্রপাত কেন এখন ইদানিং বাংলাদেশে বেড়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো, এটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে। আবার ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে আমরা যদি জিও পলিটিক্স বুঝতে চাই, তাহলে আমাদের সমুদ্র বুঝতে হবে, ভূখণ্ড, ল্যান্ডলক কান্ট্রিজ কোনগুলো, ঠিক আছে, আবার আমাদের যে ক্যানালস আছে, স্ট্রেইট আছে, প্রণালীগুলো আছে, সেটা কোন দিকে, সুয়েজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ, পানামা খাল কেন গুরুত্বপূর্ণ, সো জিও পলিটিক্সে এগুলোর গুরুত্ব কী আছে, সো ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল চেঞ্জ, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতগুলো কী কী হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং কী, হ্যাঁ, সি লেভেল রাইজ কী, এর ফলাফল কী, সো এই বিষয়গুলো, এগুলোর সঙ্গে সবই জিওগ্রাফি। এই জিওগ্রাফিক্যাল এই বিষয়গুলো কিন্তু আপনার রিটেনে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে। তার মানে এগুলো প্রিলিতেও লাগে, আবার রিটেনেও লাগে। সো আমি খুব করে বলবো আপনারা এই জিওগ্রাফিক উপরে প্রিলিতেও ফোকাস দেবেন, এই জিনিসটা রিটেনেও আপনাকে মানে ইকুয়ালি সাপোর্ট দেবে। আপনি বাংলাদেশ বিষয়গুলিতে যান না কেন, লিখিততেই ইন্টারন্যাশনাল বিষয়গুলিতে যান না কেন, কিংবা বাংলা ইংরেজিতে রচনাতেও যান না কেন, আপনাকে এই বিষয়ে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। সো জিওগ্রাফি, মেন্টাল এবিলিটি, ম্যাথ, জিকে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল, বাংলা ইংরেজি, এই কয়েকটা সাবজেক্টে এভাবে যদি সিলেক্টিভ ওয়েতে আপনারা পড়াশোনা করেন, তাহলে একই সঙ্গে আপনার প্রিলি এবং রিটেন দুটোই ভালো হবে। এবং আমি বলি যে বিশেষ ভাই কিন্তু একটা বড় অংশ প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞান থেকে। আপনি যদি ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দেন, তাহলে আপনি যে ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়ে প্রশ্ন করা হবে, আপনাকে বা পৃথিবীর মানচিত্র ধরিয়ে দিয়ে বলবে, একটা ব্ল্যাঙ্ক ম্যাপ যেখানে উল্লেখ করা নাই, তখন আপনাকে একটা আইল্যান্ড দেখাই দিয়ে বলবো ওই আইল্যান্ডটার নাম কি, একটা ন্যারো সি, একটা ছোটো সিকে দিয়ে বলবে এই সিটার নাম কি, ঠিক আছে। সো এটা ব্যবসা। আপনাকে বলবে যে সাহারা ডেজার্ট কোথায়, কালাহারি ডেজার্ট কোথায়, ঠিক আছে, আপনাকে বলবে সিয়াচেন গ্লেশিয়ার সেটা কোথায়। সো দেখুন, এগুলো পিলিতে কিন্তু আপনি পড়ে এসছেন, কিন্তু জিজ্ঞেস করবে কোথায়, ভাই। সো এখানে এই জায়গাগুলোতে আপনার ভালো যদি করেন, তাহলে আপনার ভালো হবে। আবার পৃথিবীর বিখ্যাত উঁচু মাউন্টেন্সগুলো কোথায়, হ্যাঁ, তারপরে আপনার হলো জিওগ্রাফিক্যাল আরও অনেক আসপেক্টস আছে। সো এই সমস্ত জায়গায় যদি আপনি ভালো করতে চান, তাহলে এটা ভালো হবে। আরেকটি হলো ইকোনমিক্স বিষয়গুলো কি দেখুন, আমাদের নতুন বাজেট দিল, এই যে আমাদের সর্বশেষ বাজেটটা দিল, সেই বাজেটটা সম্পর্কে আপনার পড়াশোনা দরকার আছে। কততম বাজেট, কত টাকার বাজেট, এটা ঘাটতি বাজেট নাকি উদ্বৃত্ত বাজেট, তারপর এখানে সরকারের ঘাটতি যেটা, সেটার ঋণ বা অন্য কোনোভাবে কীভাবে এটার করবে, সংস্থাপন করবে, ঠিক আছে। তারপর আমাদের রাজস্ব আয় কত হবে, রাজস্ব কোন কোন জায়গা থেকে আসে, ভ্যাট কি, সমপূরক কর কি, ট্যাক্স কি, সো প্রত্যক্ষ কর কি, পরোক্ষ কর কি, এই জিনিসগুলো যখন কনসেপ্ট যখন আপনার ক্লিয়ার থাকবে। আবার মুদ্রাস্ফীতি বা কী, বাংলাদেশের বর্তমান মুদ্রাস্ফীতির পার্সেন্টেজ কত, আপনি কীভাবে মুদ্রাস্ফীতি কমাবেন, সরকার কী কী প্রক্রিয়ার মাধ্যমে এই মুদ্রাস্ফীতি কমিয়ে আনবে, সেটা দিয়ে কি। আবার আমরা IMF থেকে লোন নিচ্ছি, এই লোনটা নেওয়ার নীতি আমাদের কেন হলো, কি কি সুবিধা হবে এই লোন নেওয়ার ফলে, বা কী কী অসুবিধা হতে পারে বাংলাদেশের জন্য, এই বিষয়গুলো। আবার আমাদের ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলো আমাদের অর্থনীতিতে কী কী প্রভাব ফেলতে পারে। সো বাংলাদেশের ইকোনমিক্স কিন্তু আপনার জানতে হবে। অর্থাৎ ইকোনমিক্স যদি না জানেন আর জিওগ্রাফি যদি না জানেন, আপনি রিটেনে মানে একেবারে বলদ হয়ে যাবেন, আমি আবার বলে দিই। সো আপনাকে একদিকে ভাষাগত জ্ঞান রাখতে হবে, আরেকটা হলো আপনার ইকোনমিক্স আর জিওগ্রাফিক্যাল নলেজ থাকতে হবে। সো এই জিনিসগুলো যদি এখন ডেভেলপ করেন, তাহলে আপনি এগিয়ে থাকবেন, ঠিক আছে। তো সর্বশেষ ইকোনমিক্স ডেটাগুলো, ইকোনমিক্স যে ডিনামিক্স, বাংলাদেশের অবস্থানটা এখন কোন জায়গায়, ভবিষ্যতে বাংলাদেশ এখন 35তম বৃহৎ অর্থনীতির দেশ, সামনে 28তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। সো আমাদের আবার
2031 সালের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হব। 2041 সালে আমরা একেবারে উন্নত দেশ, $12,500 US আমাদের পার ক্যাপিটা ইনকাম থাকবে। সো আমাদের এই যে তারপরে আমাদের বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100, তারপরে মুজিব ক্লাইমেট প্রসপেরিটি প্ল্যান করা হয়েছে বা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ করা হয়েছে। সো বাংলাদেশ সরকার যে এই যে ভবিষ্যৎমুখী যতগুলো উদ্যোগ নিয়েছে এগুলো সম্পর্কে আপনারা ডিটেলস পড়েন, তাহলে ভিতর থেকে প্রশ্ন করা হয় প্রিলিতে। সো এই জায়গাগুলোতে যদি আপনি ভালো করেন, একই সাথে প্রিলি একই সাথে রিটেন, দেখেন এই সমস্ত জিনিসগুলো আপনার কিন্তু একটা সার্চের জন্য ওয়েট করছে। আপনি গুগলে জাস্ট একটু লিখে দেন যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100, দেখেন বিস্তারিত PDF চলে আসবে সরকারি, একটু পড়ে নিলেন কয়টা হটস্পট কী জিনিস। সো দেখুন, আপনি যদি ভিশনারি না হন, ওই আপনাকে কোচিং সেন্টারে বা যে কোনো গাইড বইয়ে যতটুকু পড়াচ্ছে তোতা পাখির মতো পড়ে যান, তাহলে আশা করি আপনি নন ক্যাডার হতে পারবেন এবং এভাবে জীবনটা কাটিয়ে দিতে পারবেন। তো আপনি যদি সম্মানিত মানুষ হতে চান তাহলে আপনার অ্যাপ্রোচটাও হবে সেরকম গভীর। সো সরকারের উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো, প্রজেক্টগুলো, সেগুলো সম্পর্কে আপনারা একেবারে থরো নলেজ, যাকে আমরা বলি গভীর জ্ঞান অর্জন করতে সময় লাগে। প্রিলির পরে আপনি 7 থেকে 8 মাস সময় পাবেন, তখন বাংলায় পড়বেন নাকি ওই বিজ্ঞানী পড়বেন নাকি ম্যাথ করবেন নাকি ওই বাগধারা মুখস্থ করবেন, প্রিলির আগেই সব করতে হবে। সো আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম তখন আমি জিওগ্রাফি স্টুডেন্ট ছিলাম, তো জিওগ্রাফি রিলেটেড যত জিকে ছিল আমি সব পড়ে ফেলেছি। এর ফলে হয়েছে কি, রিটেনে এসে দেখি আমি আগেই সব জানি, আমি আগেই পৃথিবীর ম্যাপ আঁকতে পারি, আগেই বাংলাদেশের ম্যাপ আঁকতে পারি, আগেই জানি কোথায় কী আছে। সো আমি ভালো করবো না তো কী করবে? সো এইটা হলো ফ্যাক্ট যে হাউ প্রিপেয়ার্ড ইউ আর। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা একটু কনসিডার করেন, আগে থেকে একটু পড়াশোনা করেন, আর একটু লেখার অভ্যাস থাকতে হবে। আপনি দরকার হলে কম্পিউটারে টাইপ করেন, আপনি একটু ইংরেজিতে লেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আপনি যদি একটু 2 কলম লিখতে না পারেন তাহলে আপনি সিভিল সার্ভিস অফিসার কেন হবেন? দেশ বা সমাজ বা রাষ্ট্র আপনার কাছে কী প্রত্যাশা করবে? আপনি শুধু একটা করে সিগনেচার মারবেন আর দেশকে সেবা করবেন? নো, আপনাকে বিভিন্ন কনফারেন্সে যে কথা বলতে হবে, আপনাকে পত্রিকায় কলাম লিখতে হবে, ইভেন আপনাকে পলিসি লেভেলে পলিসি ক্রিয়েট করে দিতে হবে আপনি যখন সচিব হবেন। সো দেখুন, আপনার অনেক পড়াশোনার দরকার আছে, কিন্তু আপনাকে শুধু ওই পত্রিকার ওই নিউজটা পড়লেই হবে না, আপনাকে কিন্তু সম্পাদকীয়টা ওই কারণেই পড়তে হবে যেন আপনার ভিতরে এই জিনিসটা ডেভেলপ করে। সো আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন যে কীভাবে বিশেষ ক্যাডার হওয়া যায়। আপনি আপনার সময়টাকে এইভাবে প্রোডাক্টিভলি ব্যবহার করুন, ঠিক আছে? আর মোটিভেশন দেওয়ার লোক অনেক আছে, ফেসবুক, ইউটিউব, ওগুলোতে মোটিভেশন নিতে থাকবেন, নিয়ে এগুলোতে পড়াশোনা করতে থাকবেন। সো আমার জন্য দোয়া করবেন যাতে করে আমিও মোটিভেশন পাই আপনাদের বেশি বেশি করে মোটিভেট করার জন্য, বেশি বেশি করে পড়ানোর জন্য। সো এই প্রসেসগুলোতে কিন্তু আমি এগিয়েছি। আমি কিন্তু ইউনিভার্সিটি লেভেলেও কিন্তু ভালো সিজিপিএ ক্যারি করেছি এই স্টাইলে পড়াশোনা করে, কারণ পড়াশোনার কিন্তু নির্দিষ্ট বাউন্ডারি নাই। আপনি এই জিওগ্রাফি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন, দেখবেন আপনার কাজে লাগবে, যে কোনো জায়গায় আপনি লিখতে পারবেন। সো নলেজের আসলে নির্দিষ্ট কোনো ব্যারিয়ার নাই, সব নলেজে কিন্তু মানে সবার সঙ্গে সবাই কানেক্টেড, ঠিক আছে? সো আপনি আপনার যে অনার্সে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেটাও পড়াশোনা করুন, এই বিসিএসের এই পড়াশোনাটাও করুন। আপনি দেখবেন অন্য আপনার পাশে বসা যে ছাত্রটা বা ছাত্রীটা, বন্ধুটা, বান্ধবীটা আছে, সে দেখুন তার থেকে আপনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে হাজার হাজার মাইল দূরে চলে গেছেন, আগে চলে গেছেন। সো এইগুলোই মোটিভেশন, ঠিক আছে? সো পড়াশোনা থামানো যাবে না, এভাবে করে আপনাকে নলেজ সিক করতে হবে। এটাই হলো একই সঙ্গে প্রিলি এবং রিটেন, এমনকি ভাইবা দিয়ে একই সঙ্গে ক্যাডার হওয়ার পড়াশোনা। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি আপনাদের আরও কোনো বিষয়ে প্রশ্ন থাকে, সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক মি। আই উইল ট্রাই টু আনসার ইউর কোয়েশ্চেন্স অ্যাকুরেটলি উইদিন টাইম। সো ফিল ফ্রি টু আস্ক। সো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোনো বিষয়ে, নেক্সট কোনো এপিসোডে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।